ঈদ মোবারক। পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি। জানা যায় আপনার বিশ্বকাপ এরই মধ্যে কিন্তু সুপার 8 নিশ্চিত হয়েছে এবং গেল যেই 40টা ম্যাচ, সেই 40টা ম্যাচের যেই উত্তেজনা রোমাঞ্চ ছড়িয়েছে সেইখান থেকে কিন্তু 8টি দল সুপার 8 নিশ্চিত করেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে জেডএসআরএম, আইভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। দর্শক, প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের সাথে দুজন উপস্থিত রয়েছেন এবং আপনারা সবাই তাকে চিনেন। ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার, এবং একই সাথে আমরা আরও একজনকে পেয়েছি, সবার জনপ্রিয় অভিনেতা এই সময়। আসলে আরও যদি আমি সবাইকে বলতে চাই, সেটা কিন্তু জনপ্রিয় বাবা। আসলে আপনারা সবাই নাটকে এবং চলচ্চিত্রে দেখেন যে তাকে বাবা হিসেবে কিন্তু সবাই পছন্দ করেন। তিনি হচ্ছেন ফখরুল বাশার মাসুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং প্রতিদিনের মতো আজকেও আমাদের ডান পাশে ফ্যান জোনে রয়েছেন, তাদের সাথে আমরা একটু পরিচয় নিচ্ছি। আপনাদের পরিচয় এবং নাম বলবেন। জব করে ডিজিটালে। ওকে, এরপর আমি মোহাম্মদ হাসান, চ্যানেল 24 অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট জব করি। আমি মোহাম্মদ ইব্রাহিম খান, এক্সিকিউটিভ আর্কাইভে কাজ করি। ওকে, আমি মেহেদি হাসান, ডিজিটালে আছি। আচ্ছা, সবাই আমাদের আসলে চ্যানেল 24 এর পরিবার নিয়ে আজকে আমাদের আয়োজন। দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দায় আছেন, আপনাদের জানেন প্রতিদিন আপনাদের জন্য কিন্তু একটা কুইজের ব্যবস্থা থাকে। সেটা হচ্ছে গতকাল যে কুইজটা ছিল সেই কুইজের উত্তরটা আজকে আমি জানি, এবং যে বিজয় হয়েছেন তার নামটা বলে দিচ্ছি। গতকাল যে কুইজটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ নেপালের সাথে কত রানে জয়লাভ করে। অপশন ছিল এ 21 রান এবং অপশন বি 22 রান। আপনারা জানেন যে অপশন এ 21 রান যিনি বিজয়ী হয়েছেন তিনি কিন্তু মোহাম্মদ সিরাজ মিয়া আশুগঞ্জ থেকে। এবং আপনাদের জন্য আজকের কুইজটি থাকছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্বে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। গ্রুপ অপশন এ গ্রুপ এ, অপশন বি গ্রুপ 2। আর চাইলে আপনারা কিন্তু যত খুশি ততবার আপনারা এই SMS এর উত্তর দিয়ে বিজয় হতে পারেন। আপনাদের মোবাইল অপশনে গিয়ে WC স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, যত খুশি ততবার। এবং শেষ সময় কিন্তু আগামীকাল দুপুর 2টা পর্যন্ত, এবং সর্বোচ্চ উত্তরদাতা পাবেন কিন্তু 1000 টাকার মোবাইল রিচার্জ চ্যানেল 24 পর্দা থেকে। দর্শক, আপনার কথা বলছিলাম বিশ্বকাপ নিয়ে। শুরুতে আমি সানোয়ার ভাইকে যাবো। আসলে সানোয়ার ভাই, আমরা আসলে মানে খুব কষ্ট করেই বলবো যে আমাদের যেই এক্সপেকটেশন ছিল অনেক চড়াই উতরাইয়ের পর কিন্তু আমরা আসলে বিশ্বকাপের সুপার 8-এ এই জায়গাটা কিভাবে দেখছেন আপনি? দেখেন, সবার আগে বলতে পারবো T20 ফরম্যাটে আমরা ওয়ার্ল্ড স্টেজে কোন জায়গায় আছি ওইটা বাস্তবতাটা মেনে ডেফিনেটলি এই জায়গায় আমরা মানে T20 তারপরে সুপার 8-এ যাওয়া নট ইজি। আমরা জানি আমাদের স্ট্রেংথ ওয়াইজ নট ইজি। ওই আমাদের গ্রুপে যদিও শ্রীলঙ্কা ছিল, সাউথ আফ্রিকা ছিল, ওদেরকে নেদারল্যান্ড ছিল যারা T20 ভালো খেলে, অনেকগুলি টিমই ছিল যারা ভালো ক্রিকেট খেলে। এখান থেকে যেতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলে যেতে হবে। প্লাস হলো যে আমরা জানি যে এইবার যেই উইকেটটায় খেলা হয়েছে, যে ধরনের কন্ডিশনে খেলা হয়েছে, এখানে বড় দল ছোট দলের ডিফারেন্সটা অটোমেটিক কিছুটা হলেও কমে গিয়েছে। কারণ রান হচ্ছে 100, কোনোটা বৃষ্টির কারণে ম্যাচ পড়তে হচ্ছে। আমরা প্রথম থেকে দেখে আসছি সুপার ওভার হচ্ছে, বেশ কম্পিটিটিভ ক্রিকেটই হয়েছে। কম্পিটিটিভ ক্রিকেট মানে লো স্কোরিং হলেও কম্পিটিশনটা ছিল, উইকেটের কারণে এটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশ কিন্তু এমন হতে পারতো, আমরা হয়তো লাকের ফেভারে বলছি, লাকের ফেভারে যদি আরেকটু ফেভার করতে আমরা কিন্তু 4টা ম্যাচ জিতারও সুযোগ ছিল। আমরা কিন্তু সাউথ আফ্রিকার বিট করার মতো অপরচুনিটি ছিল, আমরা করতে পারি নাই। মানে নেপালও আবার সাউথ আফ্রিকা হারানোর সুযোগ ছিল, এই জন্য কম্পিটিশনটা অনেক বেশি ছিল। এখান থেকে বলবো যে বাংলাদেশ মানে আমরা যদি ট্রু উইকেট হলে 200+ হইলে আমাদের যতটা ডিফিকাল্টিস হয়, এই ধরনের উইকেটে বাংলাদেশ কিন্তু অনেক স্ট্রং সাইড। বাংলাদেশ মনে হয় ভালোভাবেই গিয়েছে। আশা করি সুপার 8-এ যে বাংলাদেশ আর একটু ভালো করবে। আমরা আসলে সুপার 8-এর আগে আমরা আজকেই শেষ হয়েছে আসলে গ্রুপ পর্বের ম্যাচগুলো। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে শেষ ম্যাচ হিসেবে কিন্তু আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ খেলেছে, এবং সেখানে যদি আমরা দেখি যে বিশাল বড় একটা ব্যবধানে জিতেছে, যেটা আসলে অনেকেই এই ম্যাচটার জন্য মানে দেখার জন্য অন্তপক্ষে সবাই টিভির সামনে বসেছিল যে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান এই ম্যাচটা খুব রোমাঞ্চ ছড়াবে। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ওয়েস্ট ইন্ডিজ এই ফর্মেটে এবং আফগানিস্তান এই ফর্মেটে কিন্তু শক্তিশালী দল, কিন্তু এক পেশে ম্যাচ হয়ে গেল কেন আজকের জিনিসটা দেখে, এবং সামনে যেই কী বার্তা দিচ্ছে আসলে এই গ্রুপটা ছিল। কিন্তু এই জায়গায় কিন্তু নিউজিল্যান্ড ছিল স্বাভাবিক। এই গ্রুপ থেকে যে কোনো T20 ফরম্যাটে নিউজিল্যান্ড ডেফিনেটলি অলওয়েজ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রিকেট খেলে, T20 বলেন সব জায়গায়। সেম হয়তো ওয়েস্ট ইন্ডিজ ওয়ান অফ দ্য এক্সাইটিং ক্রিকেট সাইড বিশেষ করে T20 ফরম্যাটে বর্তমান ক্রিকেটে। এবং সেম হয়তো আফগানিস্তান কিন্তু এর আগ পর্যন্ত যদি 3টা ম্যাচ দেখেন খুব ডমিনেট করে খেলেছে। প্রতিটা ম্যাচে কিন্তু 100-এর নিচে অল আউট করেছে, ওরা ভালো ব্যাটিং করেছে, সব কিছু হলে ভালো ক্রিকেট খেলেছে। T20-তে ওরা যে এক্সাইটিং দল ওটা প্রুভ করেছে। এই ম্যাচটার আগে গতকালকে ম্যাচের আগে বলেছিলাম আরেকটা শোতে যেটা বলেছিলাম যে এই দুইটা দল ডেফিনেটলি এক্সাইটিং, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এমন কিছু প্লেয়ার আছে যারা যে কোনো সময় ম্যাচটাকে এমনভাবে যে চেঞ্জ করতে অ্যাবিলিটি আছে, যে কোনো অপোনেন্ট যেই হোক ওই ম্যাচটাকে ওই মানে ডিফারেন্সটা বড় করে দিতে পারে। লাস্ট ম্যাচটা যদি দেখেন, এর আগের ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে খুব খারাপ অবস্থায় রাদারফোর্ড একা ম্যাচটা চেঞ্জ করে দিয়েছে। সেই মতো এই ম্যাচে পুরানের যে অসাধারণ ইনিংস খেলেছে, ওইখান থেকে ম্যাচ অনেক দূরে চলে গেছে আফগানিস্তান থেকে। আফগানিস্তান মেইন স্ট্যান্ড কিন্তু বোলিং,
ব্যাটিং ভালো করছে ইদানিং, কিন্তু মেইন স্ট্রেংথ বোলিং। যখন 200+ হয়ে গেছে তখন এটা চেস করা ভেরি ডিফিকাল্ট, এবং ওয়েস্ট ইন্ডিজ যে ফর্মে আছে, হোম কন্ডিশন সব কিছু মিলে ওরা প্রুভ করেছে ডিফারেন্ট টিম। আমি একটু মাসুম ভাইকে যেতে চাই, আসলে শুটিংয়ের ব্যস্ততায় হয়তো বা ওইভাবে খেলাটা দেখা হয় না, বা যতটুকু দেখেছেন এবার বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়নটা কি? আমার মূল্যায়নটা খুবই হতাশাজনক। আচ্ছা, বিশেষ করে ব্যাটিং সাইডে। ক্রিকেট খেলা বলি আর যেটাই বলি, ইটস এ টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক ছাড়া তো কোনো কিছু হয় না। তো শুধু বোলিং ডিপার্টমেন্ট স্ট্রং করে তো একটা ওয়ার্ল্ড কাপে টিকে থাকা যায় না। তা আমাদের বোলিং ভালো নিঃসন্দেহে, কিন্তু ব্যাটিংয়ে আমাদের ক্যাপ্টেন থেকে শুরু করে মানে টপ অর্ডার যাদের দেখে টপ অর্ডার যাদেরকে দেখছি তারা ক্লিক করতে পারছে না, কেউই না। লিটনের ফর্ম খারাপ, শান্ত আমার সন্দেহ আছে সে টি-20 প্লেয়ার কিনা, টি-20 ফরম্যাটের জন্য সে যোগ্য কিনা এটা আমার সন্দেহ আছে। আর ছোট তামিম সে এইরকমই খেলে, মানে এক ম্যাচ, হ্যাঁ হ্যাঁ এইরকমই খেলে। মানে বড় তামিমকে যখন আমরা অভিষেক হয় তখনও দেখেছি এইভাবেই খেলতো, ছোট তামিম কিন্তু ঠিক সেইভাবেই খেলছে, শুধু ক্লিক করতে পারছে না কেউই। এটা উইকেটের জন্য হতে পারে, এটা সানোয়ার খুব ভালোভাবেই বলল। আর ভেন্যু, আইসিসি কেন এই ভেন্যুতে আসলো এটা আমার বোধগম্য না। ফ্লোরিডায় সবসময় ঝড় বৃষ্টি হয় এবং ফ্লোরিডার কোনো খেলাই কিন্তু হয় নাই, সবগুলোই অ্যাবান্ডান্ট পয়েন্ট ডিভাইডেড। সো এই ব্যাপারে আমার একটা বিরাট প্রশ্ন আছে। হ্যাঁ, না পাকিস্তানের চলে যাওয়াটা কিন্তু প্রত্যাশিতই ছিল। পাকিস্তানের কিন্তু ব্যাটার নাই, পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট খুব স্ট্রং, কিন্তু ব্যাটিং সাইড একেবারেই কিছু নাই। ওদের বাবর আজম একটা লিজেন্ড ওরা বলে, বাট বাবর আজমের যে পারফরমেন্স আমরা দেখেছি এটা টি-20 পারফরমেন্স না, এটা টেস্ট পারফরমেন্স। তবে হতাশাজনক হচ্ছে নিউজিল্যান্ডের চলে যাওয়া। নিউজিল্যান্ড অনেক স্ট্রং টিম টি-20-তে, তাদের টিকে থাকাটা খুব মানে প্রত্যাশিত ছিল, কিন্তু সেটা হয় নাই। সানোয়ার ভাই, মাসুম ভাই যেটা বললো আসলে যে শান্তর কথা, এই জিনিসটা কিভাবে দেখছেন আপনি? বিসিবি এত বড় একটা ডিসিশন নিয়েছে যে শান্তর যেই ব্যাটিং অ্যাবিলিটি আমরা দেখেছি যে টেস্ট এবং ওয়ানডেতে সে ভালো করছিল বিধায় তাকে টি-20তেও আবার ক্যাপ্টেন্সি দেওয়া, এবং এরকম কি হয় কি না যে আসলে যে ক্যাপ্টেন্সি ফর্মে নেই তাকে আমরা বাদ দিতে পারবো কিনা, যে আমরা তার বাদ দিয়ে অন্য কাউকে নিলাম, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? না, একটা ক্যাপ্টেন যখন ডিক্লেয়ার করে তখন তো একটা সিরিজ বা ওইভাবে ডিসাইড করে। ডেফিনেটলি ওইরকম প্রপার রিজন ইঞ্জুরি ছাড়া আসলে ক্যাপ্টেন সাধারণত খুব কম চেঞ্জ হয়। যদি টেকনিক্যাল, ওইটা বলতে পারবেন না যে হয়তো টেকনিক্যাল রিজন দেখায় যে ইঞ্জুরি দেখায় হয়তো করতে পারেন, ওইটা ডিফারেন্ট ইস্যু। তবে দেখেন শান্তর কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হাইয়েস্ট স্কোরার কিন্তু শান্ত। মানে আমাদের বাস্তবতাটা হলে আমাদের টি-20 ফরম্যাটে আমাদের প্লেয়ারই অ্যাবিলিটি কম। আপনি দেখেন আপনি কাকে ক্যাপ্টেন্সি করতেন, যেহেতু সাকিব ক্যাপ্টেন্সি করবে না, মুশফিক রিটায়ার্ড করেছে, মাহমুদুল্লাহ অন অ্যান্ড অফ ছিল টিমের মধ্যে, মানে ক্যাপ্টেন যে করবে আমরা নেক্সট কাকে করবো, আমার টি-20 মানে ওই প্লেয়ারটাই আসলে আমাদের খুব কম। যে আপনি ধরেন টি-20 একটু ইন্টারাপ্ট করি, আমি মানে একটা প্লেয়ারকে আমার খুবই মনে হয় যে ক্যাপ্টেন্সি করার যোগ্য ছিল, তাকে টিমেই রাখা হয় নাই, মেহেদী হাসান মিরাজ। রাইট, অবশ্যই মানে আমাদের যারা ক্যাপ্টেন হওয়ার মতো ট্যালেন্ট আছে এর মধ্যে মিরাজ অন অফ দ্য, ও যেহেতু টিমে নেই, টিমে থাকলে হয়তো একটা অপশন সুযোগ ছিল। প্লাস ক্যাপ্টেন্সি তো আগেই ডিক্লেয়ার করে ফেলেছে, 3 ফরম্যাটে ডিক্লেয়ার করেছে। আমার মনে হয় এইটা একটা আমরা অনেক সময় করে কি একটু মিক্স আপ হয়ে যায় আমাদের পারফরমেন্সে, কে টি-20-তে ভালো করছে, কে ওয়ানডেতে ভালো করছে, টেস্টে ভালো করছে। এইটা সামহাও একটা ফর্মে যখন ফর্মে থাকে, হয়তো সে রান করছে টেস্ট ওয়ানডেতে, আমরা টি-20 সাথে মিক্স আপ করে ফেলি। এই জায়গাগুলো আমরা আগেও দেখেছি, সৌম্যর কথা বলি বা বেশ কিছু প্লেয়ারের ক্ষেত্রে এরকম হয়েছে, ফর্মটা একটার সাথে একটা মিক্স আপ হয়ে যায়। আমার মনে হয় যে ফর্মগুলি যে কোন ফর্মেটে ভালো খেলছে ওই জায়গায় যদি তাকে মানে প্রেশারটা দেওয়া হয়, জোরটা দেওয়া হয়, তাহলে ভালো হয়। এই মিক্স আপের কারণে হয়তো বা কাউকে আসলে ওইরকম কন্টেইনার ছিল না, মানে যে কারণে সব কিছু মিলে আমাদের পারফরমার যদি টি-20-তে থাকতো, সাকিব যদি আরেকটু ক্যারি করতো আমাদের জন্য, এই প্লেয়ারগুলি মিরাজ বা একটু ক্যারি করলে, সেটা হচ্ছে যে পারফর্ম যে টি-20-তে করবে, টি-20 প্লেয়ার ক্রিয়েট করার মতো জায়গাই তো আমাদের নাই। হ্যাঁ, এটা আমরা সবসময় বলে আসছি যে আমরা যদি পারফর্ম করে কোত্থেকে প্লেয়ার তৈরি হওয়ার যেমন ডোমেস্টিক ক্রিকেট বা বিপিএল আমাদের যেটা করি, বিপিএলও আমাদের যেই উইকেটে ক্রিকেট খেলি ওই টি-20 জন্য সাপোর্ট করে না, বিপিএল ফেল, ওই সাপোর্টটা করে না। সেই ওয়েতে আমার ডোমেস্টিকও আর বেশি কোনো টি-20 টুর্নামেন্ট নাই, যেই কারণে আমরা এখন মডার্ন ক্রিকেটটা হয়েছে টি-20। এখন একটা সময় ছিল হয়তোবা এই উইকেটটা সাপোর্ট করছে না, আমরা আইপিএলে যা দেখেছি যে 250 270 এরকম রান হয়ে এটা কিন্তু আসলে মানে এই টুর্নামেন্ট আগে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে ভারতীয় ব্যাটাররা হয়তোবা অন্য লেভেলে কিছু একটা দেখাবে আসলে এবার বিষয়, কিন্তু উইকেটের
উইকেটের কারণে এটা উইকেটের কারণে কিন্তু সেটা হচ্ছে না। টি-20 ক্রিকেটে উইকেট সাপোর্ট না করলে আপনি কি স্ট্রোক খেলা, আপনি উইকেট সাপোর্ট, এখানে তো আরো অনেক বড় প্লেয়ারই খেলছে, ইন্ডিয়ান প্লেয়াররা সবাই কেউ কিন্তু পারফর্ম করতে পারে নাই, উইকেট সাপোর্ট করতে হয়। এই প্লেয়াররাই কিন্তু ইন্ডিয়াতে এরকম বড় বড় ইনিংস 100 স্ট্রাইক রেট 150 200 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করে অভ্যস্ত, কিন্তু এখানে কেউই কিন্তু পারছে না। মানে মিনস উইকেটটা একটা বড় ফ্যাক্টর। আমাদের ঢাকার প্লেয়ার তৈরি হয়, যেটা ভাই বলছে রাইট পয়েন্ট, যে ঢাকার যে প্লেয়ার তৈরি হওয়ার জন্য আমাদের যে রাইট প্ল্যাটফর্মটা দরকার, যেই উইকেটটা দরকার, যেই অনেকগুলো টুর্নামেন্ট দরকার, ওই জায়গাগুলো আমাদের গ্যাপ আছে, ওইগুলো ওভারকাম না করলে এরকম পারফর্ম পাওয়া ডিফিকাল্ট। আচ্ছা, ক্যাপ্টেন্সির ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাই। গত ওয়ার্ল্ড কাপেই তো বোধ হয় সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ছিল টেন্ডাই বাভুমা, সে নিজে থেকে কিন্তু অফ গেল, 2টা ম্যাচ সে খেললো না। এরকম কি শান্ত করতে পারে না? ওইটা আমাদের ব্যাকআপ না আমাদের ব্যাকআপ প্লেয়ার, আমাদের ব্যাকআপ আসলে না, আমাদের ব্যাকআপটা কি আছে? মানে অন্যান্য বোর্ডে আমার যতটুকু মনে, অন্যান্য বোর্ডে হচ্ছে টেনশন থাকে যে আমি কাকে বাদ দিয়ে কাকে নিব, কিন্তু আমরা আসলে খুঁজে আমাদের এখানে আমাদের বোলারদের অবস্থা হয়েছে এখন, কিন্তু শরীফুল ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার আমাদের টিমের রিসেন্ট পাস্টে, এখন কিন্তু আমরা সুযোগ দিতে পারছে না কারণ বিকজ অফ কম্বিনেশনের কারণে। মানে সাকিব এত ভালো খেলছে, পেস বোলার সাকিব, ও চেঞ্জ করার অপশন নাই। ওকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে যখন ও আসলে দলে নেওয়া হলো, আসলে পারফরম্যান্স করলে তো এরকম সুযোগ, এরকম মানে কম্পিটিশন থাকা দরকার, সিলেক্টর এরকম প্রেসারে পড়বে, ক্যাপ্টেন প্রেসারে পড়বে। আমাদের ব্যাটারদের হয়েছে যে শান্ত যে অফ করবেন আপনি কাকে নেবেন, ওই অপশনটা আমাদের কাছে কম, যেটা কারণে আমাদের আসলে কোনো ব্যাটার টপ অর্ডার এরকম কোনো ব্যাটারই নাই। আমরা সৌম্যরে যদি আমরা দেখি, সৌম্য আসলে ওই ফর্মটা ক্যারি করতে পারছে না। সামহাউ শান্ত একটা জিনিস তো ক্যাপ্টেন্সিটা খুব ভালো করছে, ক্যাপ্টেন্সিটা ভালো হ্যান্ডেল করছে, ফিল্ডিং সবকিছু মিলে টিমটা অন এন্ড অফ ভালো পারফর্ম করছে। এবং টি-20 বিশ্বকাপে কিন্তু এটাই সবচেয়ে সেরা সাফল্য বাংলাদেশের এখন পর্যন্ত, 3টা জয় এখন পর্যন্ত। সুপার 8 উঠেছে, আগে কিন্তু 2টা জয় ছিল, এবার কিন্তু 3টা জয় এখন পর্যন্ত। আমি একটু আমাদের ফ্যান জনে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে বাংলাদেশে খেলা দেখছেন, আসলে কোন জায়গাটা একটু যদি উন্নতি করা হয় তাহলে মনে হয় যে না সেমিফাইনাল আমরা উতরানো সম্ভব? আমার কাছে যেটা মনে হয় যে টপ অর্ডার যে জায়গাটা আছে, প্রথমে যদি আমরা অন্তপক্ষে 50টা রানে যদি সাপোর্ট থাকে, তাহলে আমরা দেখছি যে মিডল অর্ডারও ব্যাটসম্যান যারা, মাহমুদুল্লাহর কথা যদি আমরা যদি বলি যে দাউদিদার কথা, তারা ভালো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো টপ অর্ডারে যখন সাপোর্ট না পাচ্ছে, তখন তাদের উপর যে মেন্টাল প্রেশারটা থাকে, তো তারা তখন সাপোর্টটা মানে তেমনভাবে দিতে পারে না যতটা দেওয়া দরকার তাদের। মানে মিডল অর্ডার ওইভাবে মানে খুলে খেলতে পারে না, তাদের উপরে মাথায় থাকে যে রান আমার 10, উইকেট গেছে 3। তো তখন আমি কিভাবে আমার ভিতর থেকে আমার সৃজনশীলতা দিয়ে আমি খেলাটা কিভাবে খেলবো? যদি এখানে থাকতো যে না রান 50 60 70, 3টা উইকেট চলে গেছে, সে এসেই চার্জ করতে পারতো, তার দরকার নাই তো তার দেখে খেলার, সে এসে চার্জ করবে, চার্জ করে সে সেখান থেকে খারাপ যে বল থাকবে সেগুলো থেকে সে তার প্রত্যাশিত রানগুলো বের করে নিয়ে আসতে পারবে। দেখা যাচ্ছে যে আমাদের টোটাল রানটা ওখানে 160 70 যদি যায়, আমরা দেখছি যে আমাদের বলাররা কিন্তু খুবই ভালো করছে, যাকে আমরা নিতে চাই নাই প্রথমে, সে তো মানে অপ্রত্যাশিতভাবে ভালো করছে। আমি তানজিম সাকিবের কথা যদি আমরা বলি, যে প্রথমেই নেটিজেনদের মধ্যে অনেক কথা উঠছিল যে তাকে কেন নিচ্ছে, তাকে কেন দরকার, তাই সে কি কোনো কোটায় আসছে কিনা, এরকম অনেক ধরনের কথা আসছে। কিন্তু সে সব কিছুকে ভেঙে দিয়ে সে যখন তার পারফরমেন্স দিয়ে দেখালো সবাইকে, তখন দেখা যাচ্ছে যে এখন আমাদের ওই যেটা বললেন যে আপনি, যে এখন শরীফুলকে নিব না তানজিম সাকিবকে নিব, তো ওইরকমভাবে যে টপ অর্ডারে যদি আমরা 50টা রান যদি সাপোর্ট দিয়ে টিমকে সাপোর্ট দিতে পারে, তাহলে আমার মনে হয় যে সেমিফাইনালেও আমরা খুব ভালো করতে পারবো, মানে যেতে পারবো। আপনি কি শেয়ার করতে চাইবেন? ওর সাথে একমতই, টপ অর্ডার যদি ভালো করে 50-60 রান করে, তাহলে আমরা ইনশাল্লাহ সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি আমাদের। সানোয়ার ভাই, আমি যদি বলি যে আসলে এই ব্যর্থতার আসলে কারণটা কি, মানে এই পিছনের কারণটা কি? আমরা কি একটা ব্যাটসম্যান হয়তো 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু আমরা দেখতেছি মানে দিনের পর দিন রান করছে না, বা এই জায়গাটা বের হওয়ার মানে কিভাবে বের হওয়া যায়? যখন খারাপ সময় যাবে, স্বাভাবিক আপনার ব্যাস থেকে ফিরে আসতে হবে, তখন চাইলেও আপনি ওই অ্যাটাকিং বা ক্রিকেট খেলা যাবে না। এই উইকেটটাও সাপোর্ট করছে না, এটা খারাপ সময়ের সাথে সাথে উইকেটটা একটা বড় ফ্যাক্টর। আপনি দেখেন ইন্ডিয়ান বিরাট কোহলির মতো প্লেয়ার যেই পারফর্ম করে গিয়েছে আইপিএলে, ও যাইও কিন্তু এখানে পারফর্ম করতে পারছে না, হাইয়েস্ট রান গেটার, ওইখানে যাই পারফর্ম করতে পারছে না। বাকি ইন্ডিয়ান ব্যাটসম্যান বলে সাউথ আফ্রিকান প্লেয়াররা ক্লাস যেই স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছে এখান থেকে, ওরাও কিন্তু স্ট্রাগল করছে। এই আমাদের প্লেয়ারদের ব্যাড লাক এটা একটা, হয়তো উইকেট ফর্মটাও খারাপ নিয়ে গেছে, হয়তো বা উইকেট ওইরকম ট্রু উইকেট হলে ওইখানে যায় হয়তো ব্যাটসম্যানদের একটু ইজি হয় ব্যাটিং করা, এখানে আরও ডিফিকাল্ট জায়গায় পড়ে গিয়েছে। যখন একটা ভালো ফর্মে থাকে, দেখেন তৌহিদ হৃদয় কিন্তু ভালো শেপে আছে, কনফিডেন্স আছে, ও কিন্তু সামহাউ মাহমুদুল্লাহ রিয়াদ সামহাউ পারফর্ম করছে, ওদের জন্য একটু সহজ হয়েছে। যখন আপনি খারাপ সময় যাবেন, তখন এরকম কন্ডিশনে আরও ডিফিকাল্ট, এটা একটা বড় কারণ।
আমার মনে হয়। তারপর আমার মনে হয় প্লেয়ারদের যেটা করে, লিটন যেই সুযোগটা পেয়েছিল একটা ম্যাচে কিন্তু লিটন রান করেছিল, রানটা হয়তো বড় না কিন্তু ওর কনফিডেন্সটা বিল্ড আপ করছে। নেক্সট ম্যাচে ও যদি আবার বেসিকেই থাকতো, উইকেট এক্সট্রা রান করতে গিয়েছিল বেসিকের থেকে, কারণ এই উইকেটে আপনি 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করার দরকার নাই। এই উইকেটে যদি আপনি 120 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, ভেরি গুড, মানে যে ধরনের উইকেট ছিল ওই থেকে আপনি একটু সময় নিয়ে উইকেটে সেট করে অ্যাটলিস্ট আপনি উইকেট মানে রান রেটটা স্লো থাকলেও যদি উইকেটটা থাকে একটা ভালো স্টার্ট উপর থেকে দিতে পারে, মিডলের ব্যাটসম্যানরা আরেকটু কমফোর্টেবলি খেলতে পারবে মনে হয়। ওখানের ওয়েদার, যেমন ওয়েদারের উইন্ডটা কিন্তু একটা ফ্যাক্টর, জি, উইন্ড ভেলোসিটিটা একটা ফ্যাক্টর, যে কারণে লিটনের ওটা 6 হয়ে যাওয়ার কথা, মাহমুদুল্লাহ লাস্ট ওই বলটা 6 হওয়ার কথা, ওটা 6 হওয়ার কথা, বাট কিন্তু উইন্ডের কারণে হাতে ধরা পড়েছে। হ্যাঁ, বাট আমার কাছে খুব অবাক লাগছে যে আমেরিকা কিন্তু ভালো খেলছে এই উইকেটে। ইউএসএ দে আর গিভিং দেয়ার বেস্ট পারফরম্যান্স। না এটা একটা ডেফিনেটলি অভ্যস্তর একটা ব্যাপার আছে কিনা আসলে উইকেটের সাথে তো অবশ্যই হোম কন্ডিশন, হোম অ্যাডভান্টেজ সবাই বলি আমরা যে হোম অ্যাডভান্টেজ, মিরপুর উইকেটে আমাদের মতো এত ভালো কেউ খেলতে পারে না। ইউএসএ ডেফিনেটলি ভালো করছে, তবে হ্যাঁ এখন রিয়েল টেস্টটা হবে ওদের যখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হবে। অবশ্যই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এক্সাইটিং টিম বলে ইউএসএ কে বলতে হবে, অসাধারণ ক্রিকেট খেলেছে মনে হয়। আমি একটু মাসুম ভাইকে যেতে চাই, আসলে আপনি খেলার অনেক কিছু আমি দেখলাম যে আসলে অনেক কিছু জানেন, আপনি বলছেন যে আসলে খেলা দেখেন না, মানে ক্রিকেট নিয়ে আসলে কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা আপনার আসলে ছোটবেলা থেকে এই পর্যন্ত, যেটা দর্শকদের সাথে শেয়ার করতে চাইবেন? ছোটবেলায় ক্রিকেট খেলতাম, আই ওয়াজ এ কিপার অ্যান্ড ওপেনার। ও মাই গড। এবং ইউনিভার্সিটিতে আমি আমাদের ডিপার্টমেন্টে খেলেছি, ডিপার্টমেন্টাল ক্রিকেট লিগ যেটা হতো সেখানে আমি খেলেছি, এবং ফরচুনেটলি শেখ কামাল ওয়াজ মাই ক্যাপ্টেন। কখনো কি ইচ্ছা হয়েছিল কিনা আসলে যে জাতীয় দলে খেলার এরকম? না, জাতীয় দলে খেলার ইচ্ছাটা হয় নাই, মানে লিগ পর্যায়ে খেলবো সেটাই ইচ্ছা ছিল। আমাকে উনি অনেকবার বলেছিলেন আবাহনীতে গিয়ে প্র্যাকটিস করতে, কিন্তু আমি যাইনি। তো ইউনিভার্সিটি ক্রিকেট লিগ এবং সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ পর্যন্তই আমার সীমাবদ্ধতা, এরপরে আর খেলা হয় নাই। তবে ক্রিকেটের আমি একজন বড় ফ্যান, আমি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছি বহুবার। এবং 71 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে টেস্ট খেলাটা হলো ঢাকা স্টেডিয়ামে, নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান সম্ভবত, যেখানে রকিবুল ভাই জয় বাংলা ব্যাট নিয়ে নামলেন, 3রা মার্চ বোধহয় সম্ভবত, যখন অ্যাসেম্বলি ডিজলভ করে দিল, বলল যে অ্যাসেম্বলি হবে না, স্টেডিয়ামে আগুন ধরে গেল, সেখানে আমিও ছিলাম। আচ্ছা, ওই খেলাটা আমি দেখতে গিয়েছিলাম। তো এরকম প্রায়ই আমি খেলা দেখতে যেতাম আর কি। বাংলাদেশ দলের মানে পছন্দের ক্রিকেটার কি আপনার চোখে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, এরাই। যদি একজনকে বেছে নিতে বলা হয় তখন? মাশরাফি। মাশরাফি। কিন্তু তামিম ইকবাল, সাকিব এদের নাম বললেন, কিন্তু প্রথমবার কিন্তু মাশরাফির নাম বলেন নাই। এই জিনিসটা মেন করতে যে তাহলে ওই আমাদের সিনিয়ররাই এখন পর্যন্ত সবার মনে আছে আর কি। এক্স্যাক্টলি। আর ইদানিং উঠে আসছে একটা ছেলে যার খেলা ভালো লাগছে, তাওহিদ হৃদয়। আর বোলারদের মধ্যে কাকে এগিয়ে রাখেন? মাশরাফি ওয়াজ দ্য বেস্ট, নো ডাউট অ্যাবাউট ইট। বর্তমান দলে তানজিম সাকিব, ওর স্টাইল আমার খুব ভালো লাগে। আচ্ছা, তাসকিন? আর তাসকিনের চেয়ে বেটার মুস্তাফিজের ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মুস্তাফিজকে জোর করে আইপিএল থেকে উঠিয়ে আনা হলো, এবং সেখানে আমাদের ক্রিকেট বোর্ডের অপারেশনস যিনি দেখেন, উনি বললেন যে আইপিএল থেকে কিছু শেখার নাই। কিন্তু আমি যদি বলি যে এই যে মুস্তাফিজের কামব্যাক, যেখানে সবাই বলেছিল যে মুস্তাফিজ ফিনিশ, হি ক্যানট কাম ব্যাক এনিমোর, এই যে তার কামব্যাকটা, তার বল আনপ্লেয়েবল, এটা তো পুরোটাই আমি বলবো আইপিএল এর ক্রেডিট। জিম্বাবুয়ের সাথে কামব্যাকটা, হ্যাঁ কামব্যাকটা আইপিএল থেকেই শিখে আসছে সে। ধোনির ক্যাপ্টেন্সি মানে চোখের সামনে দেখেছি, আমি আইপিএল এ ওর ম্যাচগুলো সব দেখছি। ধোনির কাছ থেকে সে যে টিপস গুলো পেয়েছে অসাধারণ। আমার ফিলিং সেটআপ একটা বড় ভূমিকা আসলে এই ও তো ফিল্ডিং সেটআপ করতেই পারতো না। তো মুস্তাফিজ একটা উদাহরণ, তাকে খেলতেই দিল না। এইভাবে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তো আমাদের প্লেয়াররা উঠবে কোত্থেকে? তাসকিন আইপিএলে ডাক পেয়েছিল, তাকে যেতে দেয় নাই। কি এখানে ডোমেস্টিক কি একটা হলো, ক্লাব ক্রিকেট যেটা ঢাকা লিগ, প্রিমিয়ার লিগ, ওইটা খেলতে হবে। ওইখানে নাকি শেখার অনেক কিছু আছে। তো ওয়্যার উই গো, আমাদের প্লেয়ার তো আমরাই ডেভেলপ করতে দেই না।
সানোয়ার ভাই আসলে কি বলবেন এই জায়গাটা? ডেফিনেটলি, কারণ আইপিএল এমন একটা প্ল্যাটফর্ম, এখানে বিশেষ করে টি-20 ফরম্যাটে এখানে যারা চান্স পায়, যারা অপরচুনিটি পায়, এখানে শেখার অনেক কিছুই আছে। আফগানিস্তান টিমটা এই পর্যায়ে আসার ক্ষেত্রে কিন্তু আইপিএল এর ভূমিকা অনেক, প্রায় 7-8টা প্লেয়ার ওদের এখানে অপরচুনিটি পায়, এবং ওই প্রেশার সিচুয়েশনগুলো টি-20 ফরম্যাটটা কিন্তু খুব ক্লোজ ম্যাচ হয়, প্রেশার হ্যান্ডেল করতে হয়। এই হ্যান্ডেলিংটা কিন্তু ওই আইপিএলে যেই ওয়েতে হয়, অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি এত কম্পারেটিভ ক্রিকেট হয় না। এখানে শেখার অনেক কিছু আছে। আর সেম ওয়েতে ওইখানে যারা টিম থিঙ্ক ট্যাঙ্ক যারা থাকে, টিম ম্যানেজার, কোচ বলেন, ফিল্ডিং কোচ, ট্রেনার, ক্যাপ্টেন, মানে বিশেষ করে ধোনির মতো ক্যাপ্টেনের পাশাপাশি খেলা, প্লাস এরকম যারা টিম ম্যানেজমেন্টে যারা থাকে, তাদের কাছে শেখার অনেক কিছু আছে ডেফিনেটলি। এবং ওই সিচুয়েশনগুলি হ্যান্ডেল করে যদি পারফর্ম করতে পারে, অটোমেটিকলি যখন ন্যাশনাল টিমে আসবে এই পারফরমেন্সটা। আমরা মুস্তাফিজের সবাই যেটা রাইট পয়েন্ট বলেছি, মুস্তাফিজকে অনেকেই ডাউট ছিল মুস্তাফিজ আবার আগের ফর্মে আসতে পারবে কি না। মুস্তাফিজ কিন্তু ওইখান থেকে যেই কনফিডেন্সটা নিয়ে এসছে, যেই মানে ইমপ্রুভমেন্টটা হয়েছে, আগের চেয়ে বেটার, হ্যাঁ, যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, পুরো রিফ্লেকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড কাপে। আমাদের এই প্রতিটা ম্যাচ যদি রিয়েলাইজ করি আমরা, যে ম্যাচ জেতার ক্ষেত্রে যে ক্রুশিয়াল মোমেন্টে মুস্তাফিজের বোলিংটা কিন্তু বড় রোল করেছে। ডেফিনেটলি আমাদের সব বোলার, সাকিব অসাধারণ করেছে, বাকি সব বোলারই ভালো করেছে, তাসকিন ভালো করেছে, কিন্তু ম্যাচের যে চেঞ্জিং পার্টটা কিন্তু মুস্তাফিজের ভূমিকা। লাস্ট ডেথ ওভারে যখন ম্যাচ ডিসাইডেড হয়, ওইখানে কিন্তু ওর বোলিংটা কিন্তু ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে, এবং ডিফারেন্সটা এবং আকাশ পাতাল ডিফারেন্স। অপোনেন্ট টিম কিন্তু মানে বলটাকে রিডই করতে পারছিল না, এটা কিন্তু সারপ্রাইজিং। এবং ওর চেঞ্জটা, ওর কনফিডেন্সটা, বাংলাদেশ টিমের যে কনফিডেন্স, ক্যাপ্টেনের কনফিডেন্স যে মুস্তাফিজ আছে আমার লাস্ট যে ডেথ ওভারে 2টা ওভার বল করবে, ওই সময় আমি যে কোনো রান, কম রান দিলেও আমি হয়তো ডিফেন্ড করতে পারবো। 19th ওভার ইজ দ্য ক্রুশিয়াল ওভার। একই সাথে যেটা বললাম, যে আসলে যে বাংলাদেশের যে ক্রিকেটার যারা রয়েছে, তারা কি আসলে মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উপর কি আরেকটু জোর দেওয়া উচিত কিনা, যে বাইরের যে লিগগুলো সেখানে খেলতে দেওয়ার যে অনুমতি, সেটা অপরচুনিটি লাগবে। আমার মনে অপরচুনিটি লাগবে, আমাদের প্লেয়াররা এমনি অপরচুনিটি কম পায়, যেহেতু মানে পেলেও কি সেই ক্ষেত্রে বিসিবির আরো হেল্প করা উচিত, হেল্প করা উচিত। বিশেষ করে তাসকিনের কথা যেটা বললো, তাসকিন কিন্তু ওই সময়টা, তাসকিন টি-20 কিন্তু 4 ওভারে খেলা, কিন্তু ঢাকা লিগ, প্রিমিয়ার লিগ কিন্তু 10 ওভারে খেলা ছিল, 10 ওভার বল করতে হয়েছে, এবং প্রচণ্ড গরম ছিল ওই সময়টা। তাসকিন কিন্তু ইঞ্জুরি একটা বড় কারণ, কিন্তু আমার মনে হয় যে ওই ঢাকা লিগটা না খেলে, ওই যদি ওই সময়টা প্রপার রেস্ট পেতো বা আইপিএল খেললেও এত লোড নিতে হতো না ওকে। এটা কিন্তু সুপার জায়ান্টস তাকে ডেকেছিল, চাচ্ছিল তাকে। কিন্তু একই সাথে আমরা তখন সাকিব একটা প্রশ্ন তুলেছিল আসলে, যে আমরা যদি ঢাকা প্রিমিয়ার লিগটা যদি টি-20 ফরম্যাটে করতে পারতাম বিশ্বকাপের আগে, সেটা আরো ভালো হতো। স্মার্ট থিংকিং, ওটা স্মার্ট থিংকিং। সাকিব কেন স্মার্ট চিন্তাধারায়, কেন অনেকের চেয়ে এগিয়ে, ক্রিকেটে কেন ওরকে এভাবে চিন্তা করা হয়, যে ওই সময়টা আমাদের ক্লাব ইন্টারেস্টের থেকে ন্যাশনাল ইন্টারেস্টটা অনেক বড় ছিল। তখন এত গরম ছিল, প্লেয়ারদের ফুল মানে এরকম লিগ খেলা, 50 ওভারের লিগ খেলা খুবই কষ্টসাধ্য ছিল, এবং ইনজুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। ওই সময় যদি টি-20 হতো, একটা কম্পারেটিভ ক্রিকেট হতো, প্লেয়ারদের প্র্যাকটিস হতো, প্লেয়ারদের রেস্ট হতো, সবকিছু মিলে আইডিয়াল একটা প্র্যাকটিস হতো। এই কারণে সাকিব সবার থেকে ডিফারেন্ট গুলো করতে পারে। তার কারণ হচ্ছে সাকিব পৃথিবীর বহু জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে, হি নোজ দ্য কন্ডিশনস। মানে থিঙ্ক ট্যাঙ্কটা তার ডেভেলপ করছে বিকজ অফ দিস। সে একটা গন্ডিতে থেমে থাকে নাই, তাকেও তো বাধা দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে। প্রথম পর্যায়ে সে যখন ওয়েস্ট ইন্ডিজে লিগ খেলতে গেল, ওইখান থেকে তাকে টেনে এনে তাকে 2 বছর সাসপেন্ড করা হলো। ভাই সেটা ভিন্ন কারণ আসলে আমার মনে হয় না, এইগুলা তো এফেক্ট করে, প্লেয়ারদেরকে এফেক্ট করে। আসলে এখন আমরা ফ্যান জোনে যারা আছেন তাদের জন্য আসলে আপনারা জানেন যে প্রতিদিনই আমরা কুইজের ব্যবস্থা করি। আপনাদের জন্য আজকে প্রশ্ন রয়েছে, এবং সঠিক উত্তরের জন্য আমাদের গিফট হ্যাম্পার রয়েছে। আজকে আপনাদের সুযোগ রয়েছে। প্রথম প্রশ্ন, যদি আজকে আপনারা খেলা দেখে থাকেন অবশ্যই পারার কথা, ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর কার? আপনি আগে হাত তুলেছেন, কত রান? মাইক্রোফোনে যেটা দর্শকদের জানাতে হবে। 98 রান। 98 রান কি জানেন কত বলে করেছে? কত বল ঠিক জানি না, কিন্তু রান আউট হয়ে গেছে লাস্ট। আচ্ছা, সমস্যা নেই, আপনি আসলে সঠিক উত্তর দিয়েছেন, আপনি গিফটটা পাচ্ছেন। এবং যারা পাননি তাদের জন্য কিন্তু পরবর্তীতে সুযোগ থাকছে, আরও একটা কুইজের ব্যবস্থা রয়েছে সবার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক উত্তর দিয়েছেন। একই সাথে আমরা এখন একটা ব্রেকে যাচ্ছি, আমরা আরও আলোচনা করব ক্রিকেট নিয়ে সবাইকে আসলে, এবং আপনারা যারা পারেননি তাদের জন্য একটা কুইজের ব্যবস্থা থাকবে পরবর্তী ব্রেকে পর এসে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। আসলে গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে নিচ্ছে একটা বিরতি, এবং পাওয়ার্ড বাই কিন্তু আপনারা জানেন যে ভাইয়া হাউজিং, এবং কো স্পন্সর হিসেবে আছে ZSRM, আইভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল।
দর্শক সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আইভা ফাইন্যান্স, মেটাল, সাজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। আপনারা দেখছেন আমরা কথা বলছিলাম আসলে এই আলটিমেট ওয়ার্ল্ড কাপে পুরো সময় জুড়ে আমরা থাকি বিশ্বকাপ নিয়ে কথা বলতে এবং বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এবং অন্যান্য দলের যেই পারফরমেন্স করছে এবার বিশ্বকাপে সেইগুলো নিয়ে কথা বলছিলাম। এবং এর সাথে কথা বলছিলাম আমাদের সাথে কিন্তু দুজন দর্শক গেস্ট রয়েছেন। আপনারা জানেন যে সানোয়ার হোসেন সাবেক ক্রিকেটার এবং একই সাথে ফখরুল বাশার মাসুম অভিনেতা, এবং আপনারা আমাদের সাথে যেই ফ্যান জনে যারা আছেন তাদেরও দেখছেন, তাদের সাথেও আমরা যাব, প্রশ্ন করব, কথা বলবো। তবে এইবার আমি সানোয়ার ভাইকে নিয়ে আবার শুরু করতে চাই। একটু আগে আসলে আমরা কথা বলছিলাম আসলে ব্রেকে সাকিব আল হাসানকে নিয়ে, যে সাকিব আল হাসানের দুটো ম্যাচ খারাপ গিয়েছিল পর আমরা আসলে সবাই যে তাকে বাদ দেওয়া হোক এটা হোক, এবং পরের ম্যাচে কিন্তু তিনি আসলে আমাদের যে সুপার 8 সম্ভাবনা সেটা কিন্তু টিকিয়ে রেখেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে। এবং একই সাথে সেমিফাইনালে সাকিবের ভূমিকাটা কি হতে পারে, এবং যেই আমরা যদি বলি যে গ্রুপ 1-এ আসলে আমাদের যে প্রতিপক্ষ যদি আমরা একটু দেখি যে সেখানে কিন্তু বাংলাদেশ, ভারত, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, সেই দলগুলোর বিপক্ষে আমরা কতটুকু এগিয়ে থাকবো বা কতটুকু সম্ভাবনা আছে আমাদের সেমিফাইনাল যাওয়ার পথে? প্রথমে বলতে চাই যে বাংলাদেশের হিস্ট্রিতে, বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি যদি সবচেয়ে বড় বড় জয়ের ক্ষেত্রে যে অবদান, সবচেয়ে বড় কন্ট্রিবিউশন মানে সাকিব আল হাসান। ডেফিনেটলি সাকিব আল হাসানের সময় খারাপ ভালো মন্দ ক্রিকেটে সবসময় খারাপ ভালো মন্দ ছাপ, আমরা এত অল্প সময় অধৈর্য হয়ে যায়, অল্প সময় এত ডিসিশন নিয়ে নিই সাকিবকে ড্রপ করার মতো চিন্তাভাবনা, কথাবার্তা এরকম হয়ে যায়। আমরা রিয়েলাইজ করি না যে আমাদের পাইপলাইনে কী পরিমাণ সাকিবের আশেপাশে ওই স্ট্যান্ডার্ডের কোনো প্লেয়ার তৈরি হয়েছে কিনা, তৈরি করেছে কিনা, আমরা তৈরি করছি না। সাকিবের রিপ্লেসমেন্ট করতে গেলে এখন আমাদের দুজন প্লেয়ার লাগে, ওইরকম একটা অলরাউন্ডার তৈরি করতে পারিনি এতদিনেও, তো ওইরকম তৈরি হয় নাই একটা অলরাউন্ডার। সাকিবের দুইটা বা আপনার টিম কম্বিনেশন তৈরি করতে পারবেন না। আর সাকিব যে মানে এখনও যে বাংলাদেশের মেইন প্লেয়ার, যে কোনো সময় ম্যাচ চেঞ্জ করতে পারে, যে কোনো সময় বোলিং ব্যাটিং হয়তো খারাপ সময় আপস ডাউন যাবে, এবং বাংলাদেশের দেখেন এক ম্যাচ সুপার 8-এ যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা কিন্তু ওর ব্যাটিংয়ের। ওই ম্যাচটা যদি আমরা ওই সাকিবের ওই পারফরমেন্স না থাকতো তাহলে হয়তো বা ডিফারেন্ট হতে পারতো। সেম ওয়েতে আমরা আশা করি এরকম চ্যাম্পিয়ন প্লেয়ার বাংলাদেশে প্রডিউস করবে। ওয়ার্ল্ড ক্রিকেটই প্রডিউস হচ্ছে কম, স্বাভাবিকভাবে আমরা যদি আরও বিগ স্টেজে যেতে হয় ডেফিনেটলি ওই সেমিফাইনাল পর্যন্ত যেতে হলে সাকিবের একটা বড় রোল প্লে করতে হবে। মাসুম ভাই আসলে একটু আমার সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন যে সাকিবকে নিয়ে আসলে আপনি হয়তো সাকিবের খেলা দেখছেন এবং সানোয়ার ভাই যেটা বললো সাকিবকে নিয়ে আপনার যে চিন্তা ভাবনা, সেই জায়গাটা আপনি বাংলাদেশ দলে কতটুকু এগিয়ে রাখে সাকিব, আপনার চিন্তা ভাবনা কি বলে? সাকিব আসলে বাংলাদেশ দলের থেকে অনেক এগিয়ে। ওর চিন্তা চেতনা এবং ওর ক্রিকেটিং যে চিন্তা ভাবনা সেগুলো বাংলাদেশকে ঋদ্ধ করে, তো বাংলাদেশ সেটা স্বীকার করে না, এটাই দুঃখজনক। অনেকেই স্বীকার করে না, আমাদের বোর্ডও স্বীকার করে কিনা আই হ্যাভ এভরি স্ট্রং ডাউট। কিন্তু হি ইজ এ গেম চেঞ্জার, সানোয়ার যেটা বললো, হি ক্যান চেঞ্জ দ্য গেম। এবং একই সাথে আজকে আমরা দেখছি তার বোলিং খুব একটা ভালো হচ্ছে না, নেক্সট গেমে যে সে 5 উইকেট নিবে না কোনো গ্যারান্টি নাই। হি ক্যান ডু দ্যাট, তার সেই অ্যাবিলিটি আছে। এইরকম অলরাউন্ডার আমাদের দেশে আর নাই এবং তৈরি হয় নাই। এই ছেলেটাকে নারিশ করলে কিছুটা হতে পারে রিশাদ হোসেন, হি কুড বি এ গুড অলরাউন্ডার যদি তাকে ঠিকমতো নারিশ করা হয়। কিন্তু সাকিবকে তো কেউ নারিশ করে না, ও নিজেই হয়েছে গড গিফটেড। আমাদের দেশে আসলে কাউকে সেভাবে নারিশ করা হয় নাই। সানোয়ার যে সানোয়ার হয়েছে সেটা ওর নিজের কারণেই হয়েছে, ওকে কেউ করে দেয় নাই। কারণ হচ্ছে যে আমরা কোচ নির্বাচন করি ভুল, অযথাই আমরা টাকা ঢালি কোচের পিছনে, ভুল কোচ নির্বাচন করে আমাদের এই অবস্থা হয়। আমাদের প্রপার কোনো কোচ নাই, আমাদের যে কোচিং স্টাফ প্রপার আমি দেখি না। তো আমি একটু ভাইয়ের এই কথাটা যোগ করতে চাই, আমরা হয়তো সবাই খালি একটু অরিড হই ন্যাশনাল টিমের কোচ নিয়ে। ন্যাশনাল টিমে কে কোচ, হাই প্রোফাইল কোচ থাকবে। ন্যাশনাল টিমের কোচ তো কিন্তু ক্রিকেট শেখানোর জন্য আসে না, ও হয়তো ফাইন টিউনিং, প্লেয়ারদের গেম প্ল্যানিং এগুলি করবে। আমাদের তো মেইন ক্রিকেটটা শিখবে হলো রুট লেভেল থেকে, আন্ডার 13, আন্ডার 14, আন্ডার 17 এই লেভেলে যারা ক্রিকেট শেখাবে। আমাদের বলি ওই ক্লাসের প্লেয়ার তৈরি হচ্ছে না, কিন্তু যে কোনো একটা ভালো স্টুডেন্ট তৈরি হতে হবে, যে কোনো ভালো স্কুল থেকে তৈরি হয়, কেন ভালো টিচার থাকে ওইখানে। আমাদের যারা কোচিং করাচ্ছে, বিশেষ করে রুট লেভেলে যারা কোচিং করাচ্ছে, ওদেরকে আমাদের আপগ্রেড করতে হবে। মডার্ন ক্রিকেটটা অনেক চেঞ্জ হয়ে গেছে, ক্রিকেটের সাথে সায়েন্স টেকনোলজি এত বেশি ইনভলভ হয়ে গেছে, এখান থেকে আমরা একটু পিছিয়ে আসি। আমাদের তৈরি করতে হবে যারা ওইখানে ক্রিকেট শেখাচ্ছে, ওদেরকে আপগ্রেড করাতে হবে। আমি যতটুকু জানি যে আসলে বিসিবির মনে হয় যে নিয়োগপ্রাপ্ত প্রতিটা জেলায় আসলে কোচ রয়েছে, তো অবশ্যই অলমোস্ট প্রতিটা জেলায়। তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু আমি ওই বলছি ওখানে কারা শিখাচ্ছে, না সানোয়ার ওটাই বলল যে তাদেরকে আপগ্রেড করতে হবে, ওই কোচগুলোকে আপগ্রেড করতে হবে। ওখানে কারা ক্রিকেট শিখাচ্ছে, মডার্ন ক্রিকেটের সাথে তারা কতটুকু অ্যাটাচড, এই টেকনোলজি সম্বন্ধে, এই সায়েন্স, স্পোর্টস সায়েন্স সম্বন্ধে। এখন আপনাকে 120 স্ট্রাইক রেটে প্লেয়ার তৈরি করলে হবে না, এখন আপনার প্লেয়ার তৈরি করতে হবে 160, 170 স্ট্রাইক রেটে দিয়ে ব্যাটিং করতে পারে ওইরকম প্লেয়ার তৈরি করতে হবে।
তো ওইরকম তৈরি করার জন্য যে টেকনোলজি সায়েন্স রিলেটেড হয়ে গিয়েছে, কেন একটা সময় ছিল ইন্ডিয়াতে ধরেন কপিল দেবের পরে কোনো ফাস্ট বোলার ছিল না, কেন এত এখন অহরহ 140, 145, 150 এক একটা মানে 20-30টা বলার পাবেন ইন্ডিয়া, কিভাবে তৈরি হয়েছে? সিলেকশনে তো প্রবলেম হয়ে যায়, কাকে রাখবে, বিকজ এই প্লেয়ারগুলি প্রডিউস কিভাবে হচ্ছে সায়েন্স রিলেটেড, এগুলির সাথে সব এই যে এমআরএফ ফেস ফাউন্ডেশন তৈরি করেছিল ডেনিস লিনের মাধ্যমে, এখন ওদেরই এত টেকনোলজি এত হাই, ওরা বাইরে থেকে অ্যাডাপ্ট করেছে কিন্তু নিজেদেরকে আপডেট করেছে। ওদের কোচ, আমি এইজ লেভেলে যখন গিয়েছিলাম, ওদের কোচরা কি ওয়েতে ট্রেন আপ হচ্ছে, কোচদের আগে ট্রেন আপ করছে, ওরা কোচদের কোয়ালিফাই করছে আগে। অটোমেটিক তখন ভালো টিচার হলে ভালো স্টুডেন্ট অটোমেটিক আপনার আসবে। আবার ওই জায়গায় জোর দিতে হবে আমাদের। বোর্ড জোর দিয়েছে, অলরেডি বোর্ড এইগুলি নিয়ে কাজ করছে, কিন্তু একটু আমরা পিছিয়ে আছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই জায়গাতে কাজ করতে পারবো। ডেফিনেটলি বোর্ড অনেক ক্ষেত্রেই কাজ করছে এগুলি নিয়ে, কিন্তু আরও দ্রুত করতে হবে। আমাদের সাথে একটা ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে অ্যাডাপ্ট করতে হলে এই টি-20 ফর্মেটটা যেই ফার্স্ট ওয়েতে আগাচ্ছে, আমরা একটু পিছিয়ে আছি, ওই জায়গায় আমাদের কাজ করতে হবে। সবকিছু কিন্তু ফার্স্ট ওয়েতে আগাচ্ছে, কোনো কিছু স্লো নাই আসলে, টেকনোলজি খুব দ্রুত আগাচ্ছে, সেই সাথে সবকিছু দ্রুত আগাচ্ছে। আমরা যদি একটু ভারতের দিকে তাকাই, তারা কিন্তু আসলে মানে দেশীয় কোচের যে ট্রেন্ড এটা কিন্তু নিয়ে এসেছে, তারা কিন্তু দেশীয় কোচকেই অলওয়েজ ব্যবহার করে। সেই ক্ষেত্রে কি বাংলাদেশেও কি এইভাবে আগানো উচিত কিনা, যে বাংলাদেশের চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে? আমাদের কোচিং স্টাফ, আমাদের যদি নেক্সট জেনারেশন কারা, যে ডেফিনেটলি সাকিব, মুশফিক, তামিম, এরা ক্রিকেট ছাড়বে 2-4 বছরের মধ্যে, ওরা কিন্তু ক্রিকেট ছেড়ে দিবে, স্বাভাবিক, এটি ন্যাচারাল। ছাড়ার পরে কেউ কি ক্রিকেট কোচিংয়ে আসবে? কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের সব জায়গায় দেখেন প্লেয়াররা ছাড়া, রাহুল দ্রাবিড় কোচ, আপনি রিকি পন্টিংরা বিভিন্ন দেশের কোচ, ল্যাঙ্গাররা কোচ, সব টিমের কোচ কিন্তু এক্স প্লেয়াররা। আমাদের দেশে কয়জন ক্রিকেট কোচিংয়ে আসতেছে, মানে টপ ক্লাস প্লেয়াররা যারা, আমি বলতে এখন তো সবই আমাদের টপ ক্লাস প্লেয়ার বলতে সাকিব, তামিমরা, এদেরকেই বলতে হবে। এরা যখন খেলবে, এরা যাতে ক্রিকেটের সাথে রিলেটেড হতে পারে, নট ক্রিকেটের। আমি অ্যাডমিনিস্ট্রেশন চাই না, কারণ অ্যাডমিনিস্ট্রেশন চালানো যে বাংলাদেশে অনেক স্মার্ট লোক আছে, অ্যাডমিশন চালাতে পারবে। আমাদের যেটা দরকার হলো সেরকম সুযোগও তো আসে না সানোয়ার। এই যে আফতাব, তার একটা এইটি বলতেছে ওদেরকে ইন করানোর সুযোগ তৈরি করে দিতে হবে। কোচ হিসেবে একাডেমি করছিল, বাধ্য হয়ে আমেরিকা চলে গেছে, আমেরিকার কোচিং করায় ওইখানে আমরা গিয়েছিলাম, তাকে তো সুযোগই দিই না আমরা। এই জায়গাগুলো আমাদের জোর দিতে হবে, যাতে আমাদের এই প্লেয়াররা সামহাউ কিভাবে ইনভলভ করতে পারি। আমাদের রাহুল দ্রাবিড়রা এমনি কিন্তু ক্রিকেটের সাথে ইনভলভ না, ওদের কিন্তু হাই ফ্যাসিলিটিস দিয়ে, কারণ ওদেরকে ওইভাবে ইনভলভ, বোর্ড জোর করে ওদেরকে ইনভলভ করতে হবে। আমার চাই না রাজ্জাক আমি যদি মাশরাফি এমপি না হয়ে বাংলাদেশে এমপি হওয়ার মতো বাংলাদেশে অনেক লোক আছে, মাশরাফি যদি ফাস্ট বোলিং কোচ হতো আমি আরো বেশি খুশি হতাম। শাহরিয়ার নাফিস ক্রিকেটের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজারিং জব করে, আমি চাই না ওইটা। আমি চাই শাহরিয়ার নাফিস ক্রিকেটে ব্যাটিং কোচ হোক, আন্ডার 15, আন্ডার 17 কোচিং করাক, ওদের ওই জায়গাগুলো ইনভলভমেন্ট চাই, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট এবং সেই মতে ওদের ব্যক্তিগত। আমিনুল ইসলাম বুলবুলকেই সুযোগ দেওয়া হয় না, সে তো নিজের থেকে বলছিল যে আমি কোচ হতে চাই। সে অন্য আমরা করতে হবে, তাহলে হয়তো আমাদের ক্রিকেটটা ভালো হবে। এবং আমরা যদি একসাথে এখন যদি আমরা দেখেন যদি আমরা বলি যে সাকিব বলেন, মুশফিকের কথা বললেন যে আপনি, ওরা হয়তো বা ভবিষ্যতে, এইটা কি আসলে কার দায়িত্ব? দুই পক্ষের, এক পক্ষের কোনো কিছু হয় না, দুই পক্ষের ওদেরও ইন্টারেস্ট সেম ওয়েতে থাকতে হবে, সেম ওয়েতে বোর্ডেরও এখানে অনেক দায়িত্ব থাকা, ইন্টারেস্ট থাকতে হবে, এবং সামহাও বোর্ড চেষ্টা করতে হবে। রিকি পন্টিং এর তো এমনি ওরা কোচিং এর সাথে ইনভলভ না, বা রাহুল দ্রাবিড় এমনি না, বোর্ডের বড় একটা ইন্টারেস্ট। এটা সৌরভ গাঙ্গুলী আসার পর বারবার দেখেছিলাম যে আসলে আনার জন্য অনেকবার ট্রাই করেছে আসলে। ওই ধরনের ওই যে টেস্ট ক্রিকেটে যারা 100 টেস্ট খেলছে, ওরা জানে ওই স্টেজটা কি হার্ড টাইম পাস করতে, মেন্টালি, টেকনিক্যালি সব জায়গায় ওইখানে যে টাফ ফেস করে, সাথে সাথে ওরাও কিন্তু নিজেদের ক্রিকেট যে এক্সপিরিয়েন্সটার পাশাপাশি একাডেমিক কিছু ট্রেনিং হয়, ওইগুলো আপগ্রেড করে ওরা ক্রিকেটে ইনভলভ হয়। এবং সব প্লেয়াররা যারা আছে, ধরেন লক্ষ্মণ, মানে সবাই কিন্তু রাহুল দ্রাবিড়, এখন বলা হচ্ছে যে হয়তো গৌতম গম্ভীর হয়তো নেক্সট কোচিংয়ের আছে, সব দেখুন ওই ক্লাসের প্লেয়াররা সবাই যে ইনভলভ হয়, এটার পিছনে দুই পক্ষেরই ইনভলভমেন্ট থাকে। বোর্ড চাইতে হবে, সেম ওয়েতে প্লেয়ারদের ইন্টারেস্ট থাকতে হবে। আমাদের ফ্যান জোনে যারা আছেন, আমি আসলে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনিও বলছিলেন ওই সময় ব্যাটিং ইউনিট নিয়ে অনেক কথা বলছিলেন, আসলে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসলে কোনো মতামত আছে কিনা, যে এটা করলে আমরা ভবিষ্যতে আরও আগাতে পারি? আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কোচিংয়ের সাথে সাথে আমাদের যে মফস্বল যে এরিয়াগুলো আছে, বা আমাদের শহরের কথাই বলি, আমাদের খেলার মাঠের খুবই স্বল্পতা, যেখানে হচ্ছে রুট, অর্থাৎ যে জায়গা থেকে প্লেয়াররা উৎপন্ন হবে। আমরা গলিতে দেখি যে 6 মারলে আউট, 4 মারলে রান হবে, ম্যাচ কন্টিনিউ হবে। আর সে হার্ড হিটার সে কীভাবে হবে? সে 6 মারলে আউট হয়ে যাচ্ছে, সে তো খেলছে, সেও কিন্তু ক্রিকেট খেলছে, সে নিঃসন্দেহে ক্রিকেট খেলছে এবং দিনের পর দিন খেলছে। সে তার চিত্ত বিনোদন হোক বা
তার শারীরিক কসরত হোক বা ভালো লাগার জায়গা থেকে সে ক্রিকেট খেলছে, নিঃসন্দেহে সবার কাছে ক্রিকেট সেই খুবই ক্ষেত্রে জনপ্রিয়। সেই ক্ষেত্রে ঘরের জানালা ভাঙতে হবে সেক্ষেত্রে- আমার মনে হয়, তাহলে অবশ্যই ভালো সেক্ষেত্রে- ক্রিকেটার হতে ওই হবে। রাইট পয়েন্ট বলেছে যে ওই অ্যাটমসফিয়ারটা আমাদের তৈরি করে তৈরি দিতে হয় হবে, না। প্র্যাকটিস প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে, যে একটা ভালো ট্রু উইকেটে খেলার, মফস্বল শহরে যদি ভালো জায়গায় খেলে সে অভ্যস্ত হতে পারে। আমরা যদি খেলি স্লো টার্নিং উইকেটে ছোট মাঠে, স্বাভাবিক ওই হ্যাবিটটা তার তৈরি হয় না, ওইটাই মেন করতে চাচ্ছে ও আর কি। আনফরচুনেটলি আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গরু চড়তেছে। এরকম হয় আসলে, এরকম জেলা, আমাদের জেলা স্টেডিয়ামগুলো এত কষ্ট তাকালে করে এরকম একটা অনেকটাই স্টেডিয়াম হয়, বানানো, অনেকটা দেখা যাচ্ছে। এটার আমি আরেকটা জিনিস বলবো, এখন তো হয়তো ক্রিকেট বোর্ড সবকিছু অর্গানাইজ করে, একটা সময় ছিল ডিস্ট্রিক্টগুলিতে অনেক বেশি ক্রিকেট লাভার ছিল, যারা নিজের উদ্যোগে অনেক কিছু করতো, ক্লাব চালাতো, এই চালাতো। এখন কিন্তু ওইটা নেই, এখন সব জায়গায় প্রফেশনালিজম। ডিস্ট্রিক্টগুলি যারা অর্গানাইজ করে তাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে, যারা অর্গানাইজ করে সব বিসিবি করে দিতে পারবে না, ডিস্ট্রিক্টগুলির কিন্তু একটা রোল প্লে করতে হবে এখানে। প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা জায়গায় কিন্তু লিগগুলি প্রপারলি হয় না। আগে আমরা যখন বড় হয়েছি তখন ফার্স্ট ডিভিশন লিগ হতো, সেকেন্ড ডিভিশন লিগ হতো, অনেক লিগ হতো, প্রতিটা ডিস্ট্রিক্টে এরকম লিগ প্রপারলি হয় না। চিটাগাং বলেন, যেই জায়গাতে সবচেয়ে বেশি চিটাগাংয়ে প্লেয়ার আসতো একসময় নারায়ণগঞ্জ থেকে প্লেয়ার আসতো, সিলেট থেকে প্লেয়ার আসতো, ওই জায়গায় প্রপারলি লিগ হয় না। তোমাদের সময় একটা ছিল না স্কুল লিগ, নির্মাণ স্কুল ক্রিকেট, নির্মাণ স্কুল ক্রিকেট, নির্মাণ স্কুল খুবই ক্রিকেট, নাম করা। নির্মাণ স্কুল এখনো অন্য ব্র্যান্ডের নাম অন্য হয়, এখন হয়তো প্রাইম ব্যাংক স্পন্সর, নামটা চেঞ্জ হয়ে গেছে, স্কুল ক্রিকেট হয়। এটা আমি যেটা বলছি যে ডিস্ট্রিক্টগুলিতে নিজেদেরও কিছু, মানে যারা যে ডিস্ট্রিক্টগুলির কাজ করে, যারা স্পোর্টস নিয়ে কাজ করে, তাদের আর একটু অ্যাক্টিভ হতে হবে মনে হয়। আমি একই সাথে যদি শ্রীলঙ্কার দিকে একটু তাকানো যায়, স্কুল ক্রিকেটটা কিন্তু খুবই গুরুত্ব দেয় ওরা, অন্তত শ্রীলঙ্কায়। গুরুত্ব না, শ্রীলঙ্কান স্কুল ক্রিকেট যখন হয় এত বেশি পপুলার, স্পন্সর বলেন, টিভি বলেন, সবচেয়ে বেশি পপুলার হলো স্কুল ক্রিকেট। যখন ফাইনাল হয়, মানে সারা শ্রীলঙ্কান লোকজন জানে যে এখানে স্কুল ক্রিকেটের ফাইনাল হচ্ছে, এত বেশি জোর দেয় শ্রীলঙ্কান স্কুল ক্রিকেটটাই। সেইখান থেকে আসলে মানে প্লেয়ার যে উৎপন্ন হওয়ার যে আসলে এই জায়গা থেকে হয় আসলে। পাইপলাইন তো এইটাই, আপনার পাইপলাইন স্কুল ক্রিকেটে যদি আপনি ওইভাবে জোর দেন, ডেফিনেটলি আপনি শ্রীলঙ্কায় কিন্তু হয়তোবা এখনো সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো ক্লাস প্লেয়ার একটু কম হয়ে গিয়েছে, ওরা সামহাও ওরা আসবে, কারণ প্রসেসটা এত প্রপার, ওরা সামহাও ওরা আবার আসবে। আপনি বলছিলেন আসলে, এবং হচ্ছে মানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রথমত তো রুটের সমস্যা, যারা হচ্ছে ক্রিকেট খেলবে মনে করে খেলতে হচ্ছে। আমরা জানি শোয়েব আখতার কিন্তু ক্রিকেট কোনো একাডেমি থেকে উঠে আসে নাই, তাই সে কিন্তু মানে সে তার খেলা দেখে তার সিলেক্টররা ভালো লেগে তাকে নিয়ে চলে আসছে। তাই এখন যাইতে হবে, টাকা খরচ করে একাডেমিতে যাইতে হবে, কোচিং করতে হবে, ভর্তি হতে হবে। কিন্তু সাকিবের মতো হ্যাবিচুয়াল যে প্লেয়ারগুলো, যে না আমার মধ্যে আছে, আমার মধ্যে ক্রিকেটিজমটা আছে, আমি খেলতে পারি, আমি সুযোগটা পাচ্ছি, সেই জায়গাটা তৈরি করতে হবে প্রথমত। আরেকটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে পেস বলারদের একটা অ্যাগ্রেশন থাকা উচিত। মানে এইটা মেন্টালি একটা টর্চার করা যায়, যেটা তানজিম সাকিব যেটা করেছে, যে তার অ্যাগ্রেশনটা খারাপ না, ভালো, যে আমি বোলিং করছি, অ্যাগ্রেশনটা মানে থাকা। এবং সাকিবের কথা যদি আমরা চিন্তা করি, সেও একটা অ্যাগ্রেসিভ প্লেয়ার, সে কিন্তু কাউকে মারে না, যে কাউকে মারি না, আমি স্বাধীন টাইপের একটা প্লেয়ার, সেই কারণে সে ভালো করতে পারে। এবং আমরা সাকিবকে ভালোবাসি না, কারণ হচ্ছে সে কারো কথা শোনে না তাই। কিন্তু এই যে অ্যাগ্রেশনটা যে সে যে খেলতে পারছে এবং সে তার নিজের পুরোটা দিতে পারছে, এবং সে চিন্তা করে আজকে ভালো খেলবো, ওকে খেলবো, আজকে ভালো লাগতেছে না, আজকে ভালো খেলবো না। তো এই মানে সে তার অ্যাগ্রেশনটা বের করতে পারে, কিন্তু বোর্ডের লোকজন এই অ্যাগ্রেশনটা মানতে পারে না। আমাদের পেস বলার সবাই হবে অ্যাগ্রেসিভ, তাদের চোখের দিকে তাকাই ভাবে। শোয়েব আখতার যখন বল করতে দেখা যাচ্ছে, আম্পায়ার এমনি বলতো ব্যাটসম্যানদের আস্তে কথা বলো না, ও মাথায় মুখে যেখানে মন চায় সে সেখানে বল মারবে। এরকম অ্যাগ্রেসিভ যদি থাকে, তারপর ব্যাটসম্যান যদি আমরা হারিটার ব্যাটসম্যান দেখি, ক্রিস গেল সর্বোচ্চ ছক্কা উঠছিল, জ্যাক নিকোলাস পুরান এবার সেই রেকর্ডটা ভাঙছে, টি-20 ফর্মেটে সবচেয়ে বেশি ছক্কা সে মারছে। তো তাদের হইতে হবে অ্যাগ্রেসিভ। তো ওই জায়গাটা আসলে আমাদের মানে ডোমেস্টিক প্লেয়ার বলে, ওই ডোমেস্টিক খেলা বলি বা বিপিএল বলি, সেখানে অ্যাগ্রেশন মানে প্লেয়ার, একটা টিমে প্লেয়ার হবে সবচেয়ে বেশি পাওয়ারফুল, কারণ সে খেলছে। দেখা যাচ্ছে আমরা বোর্ড ম্যানেজার পাওয়ারফুল হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেশন লোকজন পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু প্লেয়াররা পাওয়ারফুল হয় না। যে সে তার মতামত দিয়ে ওখানে খেলে তার মতো সে ওইটা জায়গাটা বের করে আসবে, সে বিভিন্ন প্রেশারে পড়তে। এই জায়গাটা থাকলে হয়তো বা এই জায়গাটা আরো উন্নত করলে আমরা ভালো করতে পারবো। আপনার জন্য আমাদের দ্বিতীয় কুইজ, আপনারা আগেরবার একজন জিতে নিয়েছে, এবার বাকি তিনজনের কিন্তু সুযোগ রয়েছে সেকেন্ড পুরস্কার। আপনারা একটু সানোয়ার ভাইকে আসলে থার্ড আম্পায়ারের দায়িত্ব দেই, যে প্রশ্ন উত্তর পাবে আগে হাত তুলবে, তারপর উত্তর। সর্বনিম্ন স্কোর এইবারের বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর কোন দেশের? মাইক্রোফোনটা। উগান্ডা। কত রান জানা আছে? 63 না, আমি আপনার
উত্তর সঠিক আসলে উগান্ডা 39 রান, নেদারল্যান্ডসের সমান যৌথভাবে আসলে তারা 39 রানে অল আউট হয়েছে। আপনি পাচ্ছেন চ্যানেল 24 এর পক্ষ থেকে দ্বিতীয় গিফট হ্যাম্পার। ধন্যবাদ। এবং আপনারা আসলে দুইজন খালি হাতে যাইতে হচ্ছে আসলে। পুরস্কার দুইজন তো খালি হাতে হবে। আমরা আরো আলোচনা করব সানোয়ার ভাই, মাসুম ভাই। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপের নিচ্ছে একটা বিরতি, পাওয়ার্ড বাই ভাগো হাউজিং, কো স্পন্সর ZSRM, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর ZSRM, আইবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। দর্শক আমরা কথা বলছিলাম বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে বাংলাদেশের, এবং একই সাথে গ্রুপ স্টেজে আপনারা জানেন সুপার 8 নিশ্চিত হয়েছে। সেই জায়গায় কেমন করবে বাংলাদেশ, সেই সব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার, এবং আমাদের অভিনয় শিল্পী ফখরুল বাসার মাসুম, এবং আমাদের ফ্যান জনে আছেন দর্শকরা। সানোয়ার ভাই, আমরা আসলে যেটা বলছিলাম যে আসলে সুপার 8-এর যে ম্যাচগুলো আমরা যদি একটু দেখি, যে 21 তারিখ এবং 22 তারিখ দুইটা ম্যাচ বাংলাদেশের, এবং একই সাথে অ্যান্টিগায় ম্যাচ। এই অ্যান্টিগার উইকেট নিয়ে আসলে আপনি কতটুকু প্রত্যাশা করছেন বাংলাদেশকে নিয়ে? না, সবকিছু এবং একই সাথে আমরা যদি জানি যে অ্যান্টিগা কিন্তু অনেক খেলার মানে অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট, এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। প্লাস হলো তো বাংলাদেশের জন্য আরো একটা টাফ জায়গা হয়েছে, বাংলাদেশের প্রচুর ট্রাভেল করতে হয়েছে এই ওয়ার্ল্ড কাপে। ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, বাংলাদেশ থেকে সবকিছু মিলে বিভিন্ন জায়গায় বাংলাদেশ আবাসকে ট্রাভেল করে অলরেডি খেলা শেষ করে চলে গিয়েছে। এইটা সবকিছু মিলিয়ে বাংলাদেশে একটু টাফ টাইম এদিক দিয়ে গিয়েছে, অনেক টিমেরই করেছে, বাংলাদেশ একটু বেশি ট্রাভেলটা হয়তো বেশি হয়েছে। যাই হোক, বাংলাদেশের আমাদের মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই ওয়ার্ল্ড কাপটা, যদি T20 ওয়ার্ল্ড কাপটা যদি হয়তো অস্ট্রেলিয়ায় বা ইন্ডিয়া হয়তো বাংলাদেশের যত অপরচুনিটি থাকতো, তার চেয়ে অনেক বেশি অপরচুনিটি বাংলাদেশে ভালো করার এই ওয়েস্ট ইন্ডিজের এই মাঠগুলিতে। বাংলাদেশের এই একটু সিমিলার টাইপ উইকেটগুলি কিছুটা হলেও আমাদের সিমিলার বাংলাদেশের সাথে মিলে, আমাদের এক্সপিরিয়েন্সের সাথে মিলবে, সব কিছু মিলে আমার মনে হয় একটা বড় অপরচুনিটি আছে আমাদের বাংলাদেশে ভালো করার। আমরা যে বলি যে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে আমরা এখন পর্যন্ত হয়তো 3টা ম্যাচ জিতেছি, আমি শিওর যে এইখানে সুপার 8-এ যে বাংলাদেশ ভালো কিছু করবে। কিন্তু এই জায়গার জন্য সবচেয়ে বড় রোল, মানে একটা খারাপ সময় থেকে শেষ আছে। আমাদের প্লেয়ারদের যতই বলি, শান্তর কথা বলি, যতই বলি লিটনের কথা বলি, বা যারা রান করছে না, এরা কিন্তু অ্যাবিলিটি তো আছে, এরা তো প্রুভেন। এরা তো একটা সময় লিটন একটা বছরে কিন্তু 1900 রান করেছে, এক বছরে 1900 রান করেছে। শান্ত কিন্তু লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে আমাদের হাই স্কোরার, BPL-এ T20-তে হাই স্কোরার। একবারে অ্যাবিলিটি নাই তা না, আমি বলছি যে অবশ্যই অ্যাবিলিটি আছে। ওদের অ্যাবিলিটির ম্যাক্সিমামটা যদি কাছাকাছি যেতে পারে, অবশ্যই আমাদের অপরচুনিটি আছে। একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে, আমাদের বলাররা খুব ভালো শেপে আছে। ব্যাটসম্যান যদি একটু ভালো ফর্মে আছে, ডেফিনেটলি আমাদের অপরচুনিটি তৈরি হবে। এবং একই সাথে যদি আমরা দেখি যে 21 তারিখ এবং 22 তারিখ দুইটা ম্যাচ কিন্তু পরপর, সেই ক্ষেত্রে একটু প্রভাব পড়বে কিনা? যার পরের ম্যাচটা আমরা যদি প্রথম ম্যাচটা দেখি, যে প্রথম ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে, এবং পরের ম্যাচটা কিন্তু ভারতের সাথে, দুটো বিগ টিম। আসলে এদের সাথে এইভাবে পরপর দুইটা ম্যাচ একটু ঝামেলা করবে কিনা বাংলাদেশের পারফরমেন্সে? অবশ্যই যে ব্যাক টু ব্যাক ম্যাচ একটু ফিজিক্যাল প্রেশার তো একটু পড়বেই, মেন্টাল এগুলি ফিজিক্যাল প্রেশার পাশাপাশি একটা ম্যাচ কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু এখানে ম্যাচ জিততে খুব ক্লোজ ম্যাচ হবে। ম্যাচ জিতলে আপনার কিন্তু ক্লোজ ম্যাচ জিততে হবে T20 ফরম্যাটে। মেন্টাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার, ডেফিনেটলি একটু প্রেশার তো থাকবেই। পরবর্তীতে নেক্সট ম্যাচটা আবারও এরকম বড় ম্যাচে খেলতে হবে। তবে হ্যাঁ, মডার্ন ক্রিকেট এরকম T20-তে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হয় মাঝে মাঝে। ফিটনেস ওয়াইজ, মেন্টালি, এটা ফিজিক্যাল থেকে মেন্টালি আমার প্লেয়ারদের ওইভাবে ওয়ার্কআউট করতে হবে। মেন্টালি ভালো ম্যাচ খেললে, যদি ভালো ম্যাচ শেষ করতে পারে, ডেফিনেটলি নেক্সট ম্যাচে যে আরও ওই এফেক্টটা পরবর্তী ম্যাচে হবে। আমরা চাই ফার্স্ট ম্যাচটা শুরুটা খুব ভালো হোক বাংলাদেশের। মাসুম ভাই, আপনি জানেন যে আসলে সুপার 8-এর যদি আমাদের যে গ্রুপে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। তো এইখানে আপনি একটু স্বপ্ন দেখছেন কিনা মানে সেমিফাইনালের বাংলাদেশকে নিয়ে? স্বপ্ন দেখতে তো সবারই ভালো লাগে। আমি তো স্বপ্ন দেখি চ্যাম্পিয়নশিপ ট্রফিটা দিয়ে বাংলাদেশে সাকিবরা এসে নামলো, এ দেখতে ভালো লাগে না? অবভিয়াসলি। তবে বাস্তবতাটা তো ডিফারেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে সাকিবকে কামব্যাক করতে হবে। কামব্যাক না, সাকিবের ম্যাজিকটা দেখাতে হবে। সাকিবের ম্যাজিকটা খুব প্রয়োজনীয় হয়ে গেছে, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সঙ্গে খেলা দুটাতে। সবাইকেই তার বেস্টটা দিতে হবে। আমার মনে হয় যত আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, বাংলাদেশ যখন লাস্ট ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতছিল, সাকিব বোধহয় 80+ রান করে সাকিবই ম্যাচটা বোধহয় ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতেছিল, যত মনে পড়ে ওয়ানডেতে। সাকিব ওই অ্যাবিলিটি সাকিবের আছে, যেটা ভাই বললো, ওই অ্যাবিলিটি, ওই অ্যাগ্রেশন যেইগুলি দরকার, মানে যেটা দরকার লিটন, ওই অ্যাবিলিটিটা আছে। হ্যাঁ, তৌহিদ হৃদয়ের আছে, জাকির আলীরও আছে,
জাকির আলীর যে নাই তা বলবো না অবশ্যই ওরা তো ট্যালেন্টেড প্লেয়ার সবাই। আমরা যদি ইদানিং দেখি আসলে আমরা যেটা বলি যে ভারত পাকিস্তান যে লড়াই, সেখানে কিন্তু আসলে বাংলাদেশ ভারতটাও একটা মানে কম্পিটিটিভ ম্যাচ হয় আসলে, মানে লড়াই মানে চোখে চোখ রেখে যেই লড়াইটা সেটা কিন্তু করতে পারে বাংলাদেশ ভারতের সাথে। বাস্তবতা হলো ডেফিনেটলি ইন্ডিয়া অনেক অ্যাহেড আমাদের হয়তো পারফরমেন্স র্যাঙ্কিং সবকিছু মিলে, কিন্তু কোনো না কোনোভাবে ইন্ডিয়ার সাথে ম্যাচ টি20 হোক ওয়ানডে হোক সব ফরম্যাটই আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে একটা বড় কম্পিটিশন আমাদের তৈরি হয়, যেটা হয়তো অন্য টিমের যতটা না হয় ইন্ডিয়ার সাথে আমাদের সামহাও একটু বেশি কম্পিটিশন হয়। কোনো ম্যাচে কোনো না কোনোভাবে আমরা খুব ক্লোজ ম্যাচ খেলি, কোনো জয়ের সংখ্যাটা হয়তো আমাদের কম, কিন্তু শেষের দিকে এসে কিন্তু আমরা এই নার্ভটা আসলে ধরে রাখতে পারি না। আমার মনে হয় একবার শেষের দিকে একটা কম্পিটিশন আসে, কিন্তু শেষের দিকে মানে কি হয় যে ওই জায়গাটা ওই যে বললাম যে আপনি কতগুলি ম্যাচ এরকম সিনারিওতে ম্যাচ জিতেছেন। আইপিএলে কিন্তু অহরহ এরকম সিনারিও, এরকম প্রেশার ম্যাচ, ইন্ডিয়ান প্লেয়াররা এরকম প্রেশার থেকে টিমকে বের করে অভ্যস্ত। আমরা ওই সিনারিওগুলি কম তৈরি করতে পেরেছি। আমরা যদি এরকম বিপিএলে যদি আমাদের এরকম ক্লোজ ম্যাচ আমাদের প্লেয়াররা ডমিনেট করে ম্যাচ জিতাতো, তাহলে তো ওই হ্যাবিটটা আর বেশি হতো ডে বাই ডে। তবে ইন্ডিয়ার সাথে এখন কিন্তু আমরা বেশ কিছু ম্যাচ কিন্তু জিতেছি, আমরা কিছু ম্যাচ মানে বেশ কিছু ম্যাচ জিতেছি। আগে হয়তো একেবারেই পারতাম না, এখন কিছু হলেও পারছি। ক্লোজ ম্যাচ মাহমুদুল্লাহর এরকম এক ম্যাচ হারিয়েছিল, মাহমুদুল্লাহ মুশফিক মিলে ক্লোজ 2 রানে হারিয়েছিলাম। সেম ওয়েতে আবার কিন্তু পরবর্তী মাহমুদুল্লাহকে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতিয়েছে, ওইরকম প্রেশার সিচুয়েশনে ম্যাচ জিতিয়েছে। ওই অ্যাবিলিটিগুলি তৈরি হচ্ছে ডে বাই ডে। আচ্ছা মাসুম ভাই, আমি একটু খেলার বাইরে একটু আলোচনা করি। আমি জানি যে দীর্ঘদিন আপনি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত আছেন এবং হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এদের সাথে কাজ করেছেন। মানে তাদের সাথে যে স্মৃতি মানে কাটানো মুহূর্তগুলো, সেখানে কি কোনো এরকম ক্রিকেট খেলা হয়েছে কিনা তাদের সবাইকে একসাথে নিয়ে? তাদের হ্যাঁ, আমরা খেলেছি ঢাকা থিয়েটার, আমরা নিজেরাও ক্রিকেট খেলেছি। এটা তোমার 1 নম্বর মালিবাগে এখন তো বড় বিল্ডিং হয়ে গেছে, ওখানে একটা আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন ছিল, তার উল্টা দিকে ছিল সিদ্ধেশ্বরী স্কুল, না সিদ্ধেশ্বরী কলেজ, ওদের একটা মাঠ ছিল, সেখানে আমরা ক্রিকেট খেলেছি। সবাই ভালো খেলতো কে? ফরিদি ভালো খেলতো, ফরিদি নিঃসন্দেহে ভালো খেলতো। ব্যাটসম্যান ছিলেন? আসাদও ভালো, না বোলার ছিলেন। আচ্ছা, আসাদও ভালো খেলতো, রাইসুল ইসলাম আসাদ। আমরা খেলেছি। সানোয়ার ভাই, আমরা যদি একটু আমাদের মিডল অর্ডারটা একটু চোখ ভুলে যায়, আসলে একটু আগে আমাদের ফ্যানজন একজন বলছিলেন যে আমরা আসলে যে টপ 3 যে ব্যাটার, সেইখানে কিন্তু আমরা খুব দ্রুত উইকেট হারানোর পক্ষে কিন্তু আমরা মিডল অর্ডারটা ওইভাবে আমরা খেলতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা চাপ পড়ে। আসলে আমরা যদি তাওহিদ হৃদয়ের কথা বলি, সাকিব এবং মাহমুদুল্লাহর ক্ষেত্রে অনেকে বলে যে তাদের স্ট্রাইক রেট নিয়ে অনেক সময় কথা বলে, কিন্তু ওই চাপটা কিন্তু আমরা দেখি যে মাহমুদুল্লাহ এবং তাওহিদ হৃদয় খুব ভালোভাবে হ্যান্ডেল করে। যে সেই ক্ষেত্রে আসলে সাকিবও কি, আমরা জানি সাকিবের হাতে অনেক শট খেলতে পারেন তিনি, সাকিবও কি আমরা যে পরের ম্যাচগুলো দেখি যে সাকিবকে ওইভাবে খেলা উচিত কিনা? দেখেন এক একজন এক একটা রোল থাকে। তাহলে যদি শুরু থেকে দেখেন ও কিন্তু ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করে এবং স্ট্রাইক রেট হাই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করে, ওইটাই ওর নেচার। আমার মনে হয় আমাদের টি20 ফরম্যাটে ম্যাচ জিততে হলে এরকম বেশ কিছু প্লেয়ার তৈরি করতে হবে, যে টি20 ফরম্যাটে আপনি খালি রান করলেই হবে না, একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। তো ওই যদি ডিফারেন্ট, মাহমুদুল্লাহ তো একটু হয়তো সময় নেয়, ওই কিন্তু মানে ওইটা কভার করার সুযোগ আছে। এবং বর্তমান সময় মাহমুদুল্লাহ কিন্তু আর একটু ডিফারেন্ট ক্রিকেট, এখন শুরু থেকেই কিন্তু দেখবেন ওর রোলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলে। আগে একটা সময় দেখতাম মাহমুদুল্লাহ একটু সময় নিত, পরবর্তী যায় অ্যাটাক করতো। এখন কিন্তু শুরু থেকেই পুরোপুরি অ্যাটাকিং ক্রিকেট খেলে, এটা ওর টিমের জন্য আর প্লাস পয়েন্ট হয়েছে। সেই ওয়েতে আপনি যদি রিশাদ পিছনে পাওয়ার হিটিং অ্যাবিলিটি আছে, যেটা কাজটা হয়েছে সাকিবের নেচার। সাকিব কিন্তু খুব বেশি বড় শটস খেলার থেকে ও স্ট্রাইক রোড করতে পছন্দ করে, ও কখনোই দেখবেন ডট বল খেলে না, এটা একটা প্লাস পয়েন্ট। আমাদের প্লেয়াররা অনেক বেশি সামহাও কোনো ক্ষেত্রে অনেক বেশি ডট বল খেলি, কিন্তু সাকিবের নেচার হলো সাকিব ডট বল খেলতে পছন্দ করে না, সামহাও স্ট্রাইক রোটেট করতে পছন্দ করে, হয়তো ডিফারেন্ট টাইপ অফ শট খেলে রান করতে পছন্দ করে। তো ওই দুইটা যেরকম পাওয়ার দিয়ে স্লক সুইপ করে 6 মারে, সাকিব কিন্তু ওই ধরনের 6 মারবে কম, কিন্তু ও কিন্তু স্ট্রাইক রেট সামহাও 120+ কিন্তু স্ট্রাইক রেট, ওর কিন্তু বাংলাদেশ ক্রিকেটের 23 অর সামথিং লাইক সাকিবের স্ট্রাইক রেট, যেটা হয়তো সাকিবের এইটাই নেচার। সাকিব হয়তো ম্যাসিভ, তৌহিদরা ইয়াং জেনারেশন কিন্তু ম্যাসিভ চেঞ্জ করতে পারে, সাকিবের ম্যাসিভ চেঞ্জ হবে না। কিন্তু আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে টি20 ফরম্যাটে খেলতে হলে এরকম অ্যাটাকিং ক্রিকেট, অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে খেলতে। আমরা যদি শেষের দিকে একটু দেখি যে জাকির আলী এবং আমরা রিশাদের কথাও একটু বলি, তাদের ভূমিকাটা কি হওয়া উচিত এই সুপার 8-এর ম্যাচগুলোতে? দেখেন প্লেয়ারদের যেরকম যে 7 নম্বরে ব্যাটিং করবে, 8 নম্বরে ব্যাটিং করে, ওদের হয়তো বড় ইনিংস খেলার সময় থাকবে না, ওরা খেলবে হয়তো 10 বল 15 বল খেলবে, ওই 10-15 বলের ম্যাক্সিমাম চলে আসছে, 15 বলে হয়তো 25 রান করবে, কেউ হয়তো 10 বলে 30 রান করবে, এরকম কিছু রোল প্লে করতে হবে ওদের। এবং রিশাদের যে অ্যাবিলিটি আছে, এটা ম্যাচ প্রেশার মোমেন্টে কিন্তু ম্যাচ বের করে দেখিয়েছে, ওই অ্যাবিলিটিটা 6 মারার অ্যাবিলিটি সবার একই রকম থাকে না, ওর কিন্তু ভালো বিগ হিট করার অ্যাবিলিটি আছে। সেম জাকিরও কিন্তু 6 মারার অ্যাবিলিটি আছে, ওদের রোলটা কিন্তু এটাই হবে।
সব প্লেয়ারদের রোল। ধোনি দেখেন এবার ওয়ার্ল্ড কাপ, ধোনি কিন্তু একসময় গ্রেট প্লেয়ার, কিন্তু ধোনি এইবার আইপিএল ওর রোল ছিল ও কম বল খেলবে, বেশি রান করবে, ও বেশি দৌড়াবে না, ফিটনেস একটা ফ্যাক্টর ছিল। ওই চিন্তা ভাবনা ক্যালকুলেশন সবকিছু করতে হবে, যেরকম ওদের রোলটা থাকবে কম বল খেলবে, বেশি রান করবে। আমি একটু আগে বলছিলাম আসলে বিরতিতে যে মাসুম ভাই কিন্তু অনেক ভালো কবিতা আবৃত্তি করে। আমরা আসলে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, তবে শেষের আগে আমি একটু মাসুম ভাইয়ের কাছ থেকে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। আমি তো না দেখে পড়তে পারবো না, আমি না দেখে পড়তে পারবো না। একটু অন্য বিষয় অ্যাড করি, সানোয়ার বলতে পারবে যে ম্যাক্সিমাম দেশের টেইল এন্ডাররা ভেরি গুড ব্যাটসম্যান। অনেক দেশেরই, আমাদের দেশের বোলাররা কেন ব্যাটসম্যান না? এইটা হয়তো ন্যাচারাল, যে আমাদের মাশরাফি ছিল, ব্যাটিং করতে পারতো। আমাদের যখন এরকম অলরাউন্ডার প্রডিউস করতে হবে, যেমন পিছন থেকে যেরকম রিশাদ এখন ব্যাটিং করতে পারে, এখন তাসকিন কিন্তু জেনুইনলি ওপেনিং শুরুর দিকে কিন্তু ওপেনিং মানে ক্রিকেট শুরু করে তার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে শুরু করেছিল। ওর একটা ন্যাচারাল ব্যাটিং এর অ্যাবিলিটি আছে, কিছু কিছু ম্যাচ আমরা দেখেছি, কিন্তু সেটা কিন্তু আমরা কোনো ম্যাচে দেখি না। ইন্টারন্যাশনাল ম্যাচে ওদেরকে খুব বেশি পারফরম্যান্স করতে দেখি, খুব কম। যেটা হয়তো রিশাদকে দেখেছি অ্যাবিলিটি আছে, আমাদের শেখ মাহাদি অফ স্পিনার, ওর কিন্তু টপ অর্ডার ব্যাটিং করে, পিছন থেকে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে। ব্যাটসম্যানদেরও সামহাউ কিছু কন্ট্রিবিউশন লাগে মডার্ন ক্রিকেটে, যারা পিছন থেকে ব্যাটিং করে ওদের কিছু কন্ট্রিবিউশন দরকার পড়ে, বিশেষ করে হয়তো 2-3 বলে এরকম ক্রুশাল মোমেন্টে ম্যাচ উইনিং ডিসাইডেড হইতে হয় ফাস্ট বোলাররা বা লেট অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু এই জায়গায় যদি একটু অ্যাবিলিটিটা বিল্ড আপ বেশি হয়, টিমের ক্ষেত্রে কন্ট্রিবিউশন খুব কাজে লাগবে। আমরা আসলে তাসকিন যদি দেখি যে ভালো করতেছে, এবং তাসকিন আরও যদি আরও ভালো শট খেলতে পারে, সে কিন্তু আসলে যে টিমে আমরা বড় একটা স্কোর দাঁড় করালে অনেক সুবিধা হবে। আপনার কাছে আসলে আমি যদি বলি যে আমরা বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, সেই ক্ষেত্রে কোন 4 দলকে আপনি সেমিফাইনালের দিকে দেখছেন? বাস্তবতা হলো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যাহেড, না আমি অ্যাহেড আর কি, মানে সব পারফরমেন্স দিক দিয়ে। আর যদি আপনি ওই দিক দিয়ে চিন্তা করেন, ইংল্যান্ড লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন, তারপরে এবার রিদমটা খুব ভালো শেপে নাই, ওই দিক দিয়ে আপনি ওয়েস্ট ইন্ডিজ হোম কান্ট্রি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের একটা বড় অপরচুনিটি একটা থাকবে। এবং একই সাথে ইংল্যান্ড অথবা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আমি তুলনামূলকভাবে ইংল্যান্ড যদিও স্ট্রাগল করছে, তারপর বলবো ইংল্যান্ডের অ্যাবিলিটি বেশি। তবে সব কিছুর বিবেচনায় মানে বাংলাদেশ এক্সট্রাঅর্ডিনারি করলে ওইখানে যাওয়ার অপরচুনিটি বাংলাদেশের কিন্তু আছে, এখানে বাংলাদেশের এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হবে। আমরা মাসুমকে বলছিলাম একটা কবিতার। আচ্ছা, আমি একটু পড়ি আর কি। ওকে। অবলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকতো, দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছি, কেউ উকিল, কেউ ডাক্তার। অবলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকে ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা কিনা অল্প একটু লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অবলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার কাছে আসে, এটা ওটা গল্প করে, চা খায়, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কোনো ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 ভাবতে